সীমান্তের সামনে হাত-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে বেলা। তার জ্ঞান নেই বললেই চলে। মার্বেল মিশ্রিত ফ্লোরে পড়ে আছে প্রায় আধ ঘন্টারও বেশি। তবে সেই সময়টায় সীমান্ত না তো বেলাকে নিজে থেকে ডেকেছে, না তো সে নিজে গিয়ে বেলাকে জাগ্রত করেছে। পুরো ড্রেসিং রুম জুড়ে পিনপতন নীরবতা। সীমান্ত নিজের হাতে থাকা ডানহিল নামক সিগারেট নিয়ে নিজের মনের সুখে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে। সেই সঙ্গে নিজের তীক্ষ্ণ দৃষ্টি আদল বেলার দিকেই স্থির রেখেছে। কিছুক্ষণ পর বেলার চোখের পাপড়ি কিছুটা নড়ে উঠল। ধীরে ধীরে সে জাগ্রত হতেই চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগলো। মাথায় হাত দিতেই যখন বুঝতে পারল সে ঠিক কোথায়, তখনই চোখ গিয়ে আবদ্ধ হলো সীমান্তের দিকে। হঠাৎ হৃৎপিণ্ড ছলৎ করে উঠল। যখন বুঝলো সে আবারও সেই মনস্টারের কাছে ধরা খেয়েছে। মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে গেলেই বাধা পেল। মুখে থাকা রুমালের বন্ধনীতে চোখ কম্পমান হয়েই আর্জি জানাতে লাগলে নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করার। তবে যুগ সেই মুক্তি কি তার জীবনে হবে জানা নেই তার। তবে ছোট এই জীবনে সে কি বা করতে পারবে? না তো তার যুক্তিযুক্ত বুদ্ধি আছে, আর না তো এই লোকের সঙ্গে লড়ার মতো শক্তি। কিন্তু সে একটি কথা বুঝতে পারছে না, তাকে এখানে আনা হলো কি করে? সে তো বেশ অনেকটা পথই চলে গিয়েছিল। চারিদিকে পর্যবেক্ষণ করতে করতে সে কিছুদূর এগোতেই সামনে থাকা কয়েকজন ছেলেকে দেখতে পেল, যাদের দেখে ঠিকঠাক ভালো ছেলে কি বুঝতে পারেনি। তবে কিছুটা ঢলতে ঢলতেই তারা বেলার দিকে এগিয়ে আসছিল বলে বেলাও কিছুটা ভয়ে পিছিয়ে গেল। কিন্তু তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরল না। যে করেই হোক এই জায়গা থেকে যদি বের হতে হয়, তবে এদের সাহায্য নিতেই হবে। না তো কোনো উপায় সে দেখছে, তাই নিজের সিদ্ধান্তে অটল থেকে ছেলেগুলোর নিকটে গিয়ে কোনোমতে জিজ্ঞেস করলো, এখান থেকে এয়ারপোর্ট কত দূরে? কিন্তু বোকা বেলা এটা বুঝতে পারল না যে এখানকার স্থানীয় লোক তার বলা বাংলা বুঝবে না। হলেও তাই ছেলেগুলো বেলার কোনো কথাই বুঝলো না। উল্টো বেলার সামনে গিয়ে খপ করে তার হাতখানা ধরে ফেলল। এভাবে হাত ধরায় বেলা প্রচন্ড রেগে গেল, আর সঙ্গে সঙ্গেই থাপ্পড় মেরে দিল সেই লোকটিকে। এভাবে থাপ্পড় মারায় ছেলেটি প্রচন্ড ক্ষেপে উঠল। সেই সঙ্গে তার সঙ্গে থাকা আরো তিনজন ছেলেও সঙ্গে সঙ্গে ছেলেগুলো বেলাকে ঘিরে ধরে উত্ত্যক্ত করতে শুরু করলো। বেলার গায়ে যেহেতু ওড়না ছিল, তাই বেলার গলা থেকে এক প্রকার ছিনে নিল সেই ওড়না। এরপর সেটি নিয়ে ফেলে দিল রাস্তার অন্য কিনারায়। বিশ্রী ভাষায় কিছু কথাও বলল বেলাকে, কিন্তু বেলা সেসব ভাষা তো বুঝলো না, উল্টো চিৎকার করতে শুরু করলো। এরূপ ধস্তাধস্তির এক পর্যায়ে বেলা কিছুটা আঘাত পেল, তবে হাল ছাড়লো না। ছেলেগুলো যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঘেউ ঘেউ শব্দ করে একটি কুকুর ছুটে আসতে লাগলো। হঠাৎ করে এভাবে গর্জন করে কুকুরটিকে আসতে দেখে মাতাল ছেলেগুলো কিছুটা ঘাবড়ে গেল। তবে বেলার হাত ধরে থাকা ছেলেটি নিজের সাহস হারালো না, বরং শক্ত হাতের বন্ধনী আরো গাঢ় করলো। নিজের শক্তি দিয়ে বেলাকে নিজের সঙ্গে জড়িয়ে নিতেই কুকুরটি এসে ছেলেটির পিঠ বরাবর খাপ ঝাঁপ দিল। এভাবে ঝাঁপ দেয় ছেলেটি বেলার হাত ছেড়ে দিল, আর বেলাও কিছুটা ছিটকে পড়ল কংক্রিট মিশ্রিত রাস্তায়। ব্যথা পেলেও আপাতত আর কিছুটা হলেও স্বস্তি অনুভব হলো। কুকুরটি আর কেউ নয়, ড্যানিশ। জুলফিকার নামটি বদলে ড্যানিশ রাখা হয়েছে। বেলা নিজেকে ঢাকার জন্য রাস্তা থেকে কুড়িয়ে ওড়নাটা নিল, এরপর পুরো শরীর ঢেকেই উঠে পড়লো। এদিকে ড্যানিশ ততক্ষণে ছেলেগুলোর অবস্থা নাজেহাল করে ছেড়েছে। সেই সঙ্গে যে ছেলে বেলার হাত ধরেছিল তার অবস্থাও শোচনীয় করে ছেড়েছে। ড্যানিশের এরূপ আচরণ দেখে বেলা অনেকটাই খুশি হলো। ছেলেগুলো ড্যানিশের অত্যাচারে আর সহায় করতে না পেরে মুহূর্তে দিক বেদিক হারিয়ে উল্টাপাল্টা হয়ে ছুটতে লাগলো। এভাবে তাদেরকে ছুটতে দেখে বেলা খিলখিলিয়ে হেসে দিল। এখন পালাচ্ছিস কেন, লুচ্চার দল? আমাকে ধরে তো খুব মজা নিচ্ছিলি। এই শালার দল, সাহস থাকলে ফের আমাকে ধরে দেখা। বেলা যেভাবে পারছে সেভাবেই ছেলেগুলোকে বকতে থাকলো। এদিকে বেলার পাশে ড্যানিশ এসে তার পায়ের কাছে বসে জিভ বের করে বেলার দিকে তাকিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো। বেলা অবশ্য ড্যানিলকে এভাবে দেখে ভয়ে কিছুটা পিছিয়ে গেল, কিন্তু যখন দেখলো ড্যানিল তাকে কিছুই করছে না, তখন কিছুটা ভয় কাটিয়ে হাঁটু গেড়ে বসলো। এরপর কাঁপা কাঁপা হাতে ড্যানিয়েলের মাথায় হাত বুলিয়ে দিতেই সে মাথা ঝুঁকিয়ে আদর করার সুযোগ দিল। এতে বেলা যেন বেজায় খুশি। যতটা খারাপ ভেবেছিল তাকে তুই ততটাও খারাপ না। আজকে তোর জন্য আমি নিজের সম্মান ফিরে পেলাম, নয়তো এতক্ষণে আমি হয়তো জ্যান্ত লাশ হয়ে যেতাম। বেলার কথা শুনে ড্যানিয়েল একদম কংক্রিট মিশ্রিত রাস্তায় লিফটে পড়লো। এভাবে ওকে লেফটাতে দেখে বেলা কিছুটা অবাক হলো, যখন বুঝলো ড্যানিয়েল আর
তার সঙ্গে দুষ্টামি করছে, তখন মুচকি হেসে বেলাও ড্যানিয়েলের পাশে বসল। হঠাৎ তার মনে পড়ল সে তো এখান থেকে পালাতে এসেছে। তাহলে এভাবে যদি সে রাস্তায় বসে থাকে তাহলে পালাবে কি করে? মুখের হাসি তৎক্ষণাৎ নিভে গিয়ে ভর করল চিন্তার রেখা। নিজের চিন্তার বিষয় ড্যানিয়েলের সঙ্গেও শেয়ার করতে থাকলো। আচ্ছা শোন, আমাকে এখান থেকে যেতে হবে। আর হ্যাঁ, তুই কিন্তু তোর মালিকের কাছে ফিরে যাবি। নয়তো ভাববে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে গেছি। এমনিতেই নিজের জান নিয়ে বাঁচি না। এখন তুইও যদি আমার সঙ্গে থাকিস তখন তুই আমি দুজনেই মারা পড়বো। এর থেকে ভালো তুই যেদিকে থেকে এসেছিস সেই দিকে দিয়েই চলে যা। বেলা কথাটা বলে ড্যানিয়েলের মাথায় হাত বুলিয়ে দিল। এতে ড্যানিয়েল কি বুঝলো কে জানে, সেও মাথা ঝাঁকিয়ে বেলার নিকট আসতে চাইল। বেলার কাছে এভাবে আসতে দেখে বেলা কিছুটা অস্বস্তি অনুভব করলো। তবে নিজেকে সামলে ড্যানিয়েলকে আদর করলো। কিন্তু এভাবে আরো কিছুক্ষণ যদি বসে থাকে তাহলে আর পালানো হবে না। তাই নিজের সিদ্ধান্ত অটল থেকেই সে দাঁড়িয়ে পড়লো। এরপর আবারও দৌড়াতে থাকলো। না তো সে পেছনে ফিরেছে আর না তো নিজের পা থামিয়েছে। দৌড়াতে দৌড়াতে সে যখন অনেকটা পথ অতিক্রম করলো ঠিক তখনই কিছুর সঙ্গে তার পা বেজে গিয়ে রাস্তার পাশে থাকা একটা পরিত্যক্ত গর্তে পড়ে গেল। গর্তটা কিছুটা গভীর থাকায় বেলা তৎক্ষণাৎ উঠতে পারল না। কারণ যখন সে চিৎকার করে গর্তে পড়েছিল ঠিক তখনই গর্তে থাকা একটি খুঁটিতে তার মাথা আঘাত লাগে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপরে ঘটনা আর কিছুই মনে নেই তার। এখানে কিভাবে আসলি তুই ভাবছিস তো? হঠাৎ করে সীমান্তের কথায় বেলা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। তার চোখের পলক কেঁপে কেঁপে উঠছে। সঙ্গে নিজের মনের ভয়গুলো যেন সময়ের ব্যবধানে বেড়ে চলেছে। সীমান্ত তৎক্ষণাৎ বেলার সামনে এসে বেলাকে একদম বাঁধা অবস্থায় কোলে তুলে নিল। এরপর সেইভাবেই নিয়ে যেতে থাকলো উপরের দিকে। বেলা সীমান্তের বাহুতে থেকে কোনো নড়াচড়া করলো না। তার পুরো শরীরটাই ফ্রিজ হয়ে আছে। সেই সঙ্গে জমে গেছে সকল অনুভূতিও। সীমান্ত বেলাকে নিয়ে একদম ছাদে উঠে পড়লো। এরপর পা চালিয়ে চললো কোনো এক দিশায়। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত জায়গায় আসতেই বেলা চোখ মিলে দেখতে পেল রিহান ও তার সঙ্গে কয়েকজন গার্ড হাতে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। বেলা নিজেকে ছাড়ানোর জন্য যখন হুঁশে ফিরল তখন সময়টা বেশ দেরি হয়ে গেছে। সীমান্ত তৎক্ষণাৎ বেলাকে নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে হাত পা ও মুখের বাঁধন খুলে দিয়ে দিল। এরপর কোনো বাক্য বিনিময় ছাড়াই বেলা পেছনে থাকা দরজা খুলে এক ধাক্কা মারলো। আর সেই ধাক্কা সামলাতে না পেরে বেলা পড়ে গেল রুমের মাঝ বরাবর। বলা বাহুল্য, রুমটি পুরোপুরি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়। হয়তো পুরনো জিনিসপত্র এখানে রাখা হয়। বেলা চিৎকার করে যখন নিজেকে সামলে সামনে আসতে নেবে তখন ওই সীমান্তের ভারী চিৎকার মিশ্রিত ধমকে বেলা নিজের পা থামিয়ে দিল। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আর এক পাও সামনে এগোনোর চেষ্টা করবি না, নয়তো এই পা আর দাঁড়ানোর অবস্থায় থাকবে না। সীমান্তের কথা শুনে বেলা ফুঁপিয়ে কেঁদে উঠল। মুখ দিয়ে কোনো বাক্য বের করতে চাইলেও প্রচন্ড ভয় আর কান্নার আওয়াজে তা বের করতে পারল না। এদিকে বেলাকে নিজের কথা মতো দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্তর রাগ কমল না। সে হাত দিয়ে কিছু একটা ইশারা করতেই দুইজন গার্ড হাতে বক্স নিয়ে এগিয়ে এলো। দরজা বন্ধ করে ওপর থেকে এগুলো ফেলো। সীমান্তের ভারী কণ্ঠস্বর শুনে গার্ড দুজন সঙ্গে সঙ্গেই মাথা নেড়ে সম্মতি জানালো। সীমান্তের কথা মতো দুজন গার্ড দরজা বন্ধ করে দিল। যেহেতু ভেতরের লাইট জ্বালানো ছিল তাই বেলাকে সেই জানালা থাকা ছোট জানালা দিয়ে দেখা যাচ্ছিল। আর সেই ছোট জানালা দিয়েই একে একে ৫টি বক্স থেকে কাঙ্ক্ষিত বস্তুগুলো ঢালতে থাকলো। আর বস্তুগুলো ফ্লোরে পড়তেই আশেপাশে ছড়িয়ে যেতে লাগলো। বেলা ১ম এ কিছুটা স্বাভাবিক হলেও যখন দেখলো তাকে দরজা আটকিয়ে তেলাপোকার বর্ষণ করা হচ্ছে, তখনই গলা ফাটিয়ে চিৎকার করতে করতে লাফাতে থাকলো। আর সেই চিৎকার শুনে রিহান নিজেও কিছুটা চমকে উঠল। মেয়েদের চিৎকার যে এতটা জোরে হয় তা তার আগেই জানা ছিল, কিন্তু সেই চিৎকার যে এতটা প্রখর হয় তা একমাত্র বেলার চিৎকার শুনেই বুঝতে পারল। ঢোক গিলে সে সীমান্তের নিকট গিয়েই বলল, স্যার, বলছিলাম যে ম্যামের হয়তো এসবের কারণে ট্রমায় চলে যাবেন। এটা করাটা কি খুব জরুরি ছিল? না মানে, যদি ম্যামের কোনো ক্ষতি হয়ে যায়। রিহানের কণ্ঠস্বর শুনতেই সীমান্ত রক্তলাল চোখে তার দিকে তাকালো। আর সেই তাকানোর মানে হলো আরেকবার যদি তার মুখে থেকে কোনো অতিরিক্ত কথা বের হয় তাহলে আজ তারও খবর আছে। রিহান তাই মাথা নিচু করেই বেলার চিৎকার শুনতে থাকলো। ছোট জানালা দিয়ে প্রায় ১০০০ খানেক তেলাপোকা ছাড়া হয়েছে। সেই সঙ্গে ছাড়া হয়েছে কয়েকটি ইঁদুরও।
সবকিছু ঠিকঠাকভাবে যাচাই করে সীমান্ত ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর কোনো বাক্য বিনিময় ছাড়াই সে পেছনে থাকা একটা চেয়ারে বসে পড়ল। এক পা আরেক পায়ের উপর তুলে অ্যাটিটিউড ভঙ্গিতে নাড়াতে থাকলো, যেন সে বেলার চিৎকার ভীষণ মজা পাচ্ছে। গার্ডদের কাজ শেষ হতেই তাদেরকে চলে যাওয়ার নির্দেশ দিল। সীমান্তের নির্দেশ পেতেই মাথা নেড়ে সম্মতি জানিয়ে গার্ডরা অন্য কাজে চলে গেল। রিহানা নিজেও বেলার এরূপ পরিস্থিতি দেখতে পারছিল না বলে সেও নিচে নেমে গেল। এদিকে রাতের আকাশ কিছুটা মেঘলা হওয়ায় চারিদিকে বাতাসের গতি ধীরে ধীরে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বেলার এক একটি গগনবিদারী চিৎকার। যেই শরীর আজ আমার কাছে মুক্তি চাওয়ার পায়তারা করছে, সেই শরীর আজ আমার শাস্তিতে অক্ষত হবে। যেই পা আমার রণভূমি থেকে মুক্তি পেতে চেয়েছে, সেই পা যুগল আজ কঠিন শিকলে আবদ্ধ হবে। পিচ্চি, তুমি বড্ড বেশি চঞ্চল। তবুও আমার অগ্নিশিখা থেকে ছাড় পাবে না, আর না পাবে কখনো আমার বেড়াজাল থেকে মুক্তি। যে সাহস আজ দেখিয়েছো, আজ সেই সাহসেরই বলি করছি আমি নিজ দায়িত্বে। শিক্ষা হলেও আরো কখনো আমার কাছ থেকে পালাতে চাইবে না। মাই পিওর বেলা। স্যার, ম্যামের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। হয়তো উনি সিন ছাড়িয়েছেন। হঠাৎ রিহানের আওয়াজ শুনে সীমান্ত টেরাসের কিনারা থেকে সরে গিয়ে পাশে তাকালো। এতক্ষণ সে বৃষ্টির পানির মধ্যে নিজেকে দারুণ এক মুহূর্তে ভিজিয়েছে। বৃষ্টি তার খুব ভালো লাগে বলেই মাঝে মধ্যে সে বৃষ্টিতে ভিজে। তবে সেই বৃষ্টির পানি তার শরীরে বেশিক্ষণ সইতে পারে না। কয়েক ঘন্টার ব্যবধানে জ্বরে আক্রান্ত হয়ে ভীষণ কাহিল হয়ে পড়ে। স্যার, ফের রিহানের ডাকে সীমান্ত ভ্রু কুঁচকে তাকালো। এখানে কি? নিচে যেতে বলেছি তো তোমাকে। সীমান্তের মুখে তুমি সম্বোধন শুনে রিহান বুঝতে পারল তার স্যার এখন আর রেগে নেই। হয়তো বৃষ্টিতে ভিজে মাথা কিছুটা ঠান্ডা হয়েছে। এমন সময় রিহান বেলার কথা বলতেই সীমান্ত নিজের হাতে থাকা রোলেক্স ঘড়িটির দিকে তাকালো। এতক্ষণ তার দৃষ্টি শান্ত থাকলেও মুহূর্তের মধ্যে তা উদ্বিগ্ন হয়ে উঠল। শিট শিট, এতক্ষণ কিভাবে হয়ে গেল? কথাটা বলেই সীমান্ত টেরাসের কিনার থেকে দৌড়ে ছুটল। তাকে এভাবে দৌড়ে যেতে দেখে রিহান ভ্যাপাচাকা খেয়ে গেল। কি হয়েছে তা প্রথম বুঝতে না পারলেও যখন দেখলো সীমান্ত চিলেকোঠার দিকে যাচ্ছে, তখনই পুরো বিষয়টি বুঝে ফেলল। স্যার, আস্তে দৌড়ান, না হলে পড়ে যাবেন। এমনিতেই টেরাস পিচ্ছিল হয়ে আছে। রিহান কথাটা বলতে বলতে সীমান্তের পিছু নিল। কিন্তু অর্ধেক পথ যেতেই তার পা পিছলে গেল। সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে উল্টে টাইলসের উপর আছড়ে পড়ল। এভাবে পড়ে গিয়ে সে যেন চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। মুহূর্তেই মুখের ভঙ্গিতে কান্নার ছাপ ফুটে উঠল। উফ, আমার কোমর! এই জন্মে মনে হয় আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না। স্যার, কই আপনি? আমি তো পড়ে গেলাম গো স্যার। ও স্যার, কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সামনে কাউকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো। বৃষ্টির ফোঁটার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছিল না কে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর সেই ব্যক্তি সামনে এসে তার দিকে হাত বাড়িয়ে দিল। রিহান, স্যার, পড়লেন কিভাবে? ইস, খুব ব্যথা লেগেছে নাকি? হঠাৎ রাজার কণ্ঠ শুনে রেহানের মুখের ভাব এলোমেলো হয়ে গেল। শেষ পর্যন্ত একটা মেয়ের সামনে নিজের প্রেস্টিজের ফালুদা হয়ে গেল। তাও আবার সেই মেয়েটা রাচা। ধুর, সব ওই স্যারের দোষ। স্যার যদি এভাবে দৌড়ে না যেতেন তাহলে সেও তার পিছু নিয়ে দৌড়াতো না। কি হলো? রিহান স্যার, হাতটা ধরুন, উঠুন। রাজার কথায় রিহান নিজের দুঃখী মন নিয়েই তার হাতে হাত রাখলেন। রাজা শক্ত করে ধরে তাকে উঠাতে সাহায্য করলো। বেশি লেগেছে? না না, বেশি লাগবে কেন? আরে, আমি তো পুরুষ মানুষ, এসব কোনো ব্যথাই না, একটুও লাগেনি। কোনো মতে মুখে হাসি এনে কথাটা বলল রিহান। তার কথা শুনে রাজা কিছুটা নিশ্চিন্ত হলো। ঠিক আছে, তাহলে আর বৃষ্টিতে ভিজবেন না রিহান স্যার। নয়তো অসুখে বাধ্য। রিহান মনে মনে বিড়বিড় করলো, এমনিতেই কোমরের অবস্থা ১২টা। অসুখ তো এখনই শুরু হয়ে গেছে, আর তুমি বলছো অসুখ বাঁধবে। কথাটা মনে মনে বলেই ঠোঁট চেপে রাজার ছাতার নিচে এসে দাঁড়ালো। অন্যদিকে সীমান্ত দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই দরজার লক খুললো। এরপর হাতে থাকা একটা রিমোট কন্ট্রোল বোতামে চাপ দিতে রোবটিক তেলাপোকা আর ইঁদুরগুলো কার্যক্রম বন্ধ হয়ে গেল। একে একে সবগুলো একটি নির্দিষ্ট স্থানে গিয়ে জড়ো হলো। আর সেগুলো সরে যেতেই মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বেলাকে দেখতে পেল সীমান্ত। সে দ্রুত নিজের ভেজা কাপড়ের তোয়াক্কা না করে বেলার পাশে গিয়ে বসে পড়ল। এরপর বেলার দিকে তাকিয়েই বিড়বিড় করে বলল, ড্যাম ইট, শি ইজ সেন্সলেস।
কথাটা বলেই বেলার মাথাটা আলতো করে তুলে গালে কয়েকবার চাপড় দিতে দিতে ডাকলো, বেলা, এই বেলা, পিচ্ছি। কয়েকবার ডাকার পরেও যখন বেলার কোনো সাড়া শব্দ পেল না, তখন সীমান্ত নিজের 2 আঙুল বেলার নাকের কাছে ধরল। খুব ধীর গতিতে তার শ্বাস প্রশ্বাস চলছে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো সে। পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিতে বেলার দিকে থেকে চোখ সরিয়ে রোবটিক তেলাপোকা আর ইঁদুরগুলোর দিকে তাকালো। এগুলো ছিল সীমান্তের গোপন মিশনের বিশেষ যন্ত্র, যেগুলো সে নিজের শত্রুদের বশে আনার কাজে ব্যবহার করত। যদিও এগুলো সম্পূর্ণ রোবটিক, দূরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এগুলো জীবন্ত নয়, বরং আধুনিক যন্ত্র। নিচের রাগ আর সংবরণ করতে না পেরে সীমান্ত দাঁত চেপে বলল, জাস্ট 15 মিনিটস। ভয় দেখানোর জন্য টাইম সেট করা ছিল, তাহলে এরা অতিরিক্ত 2 ঘন্টা অ্যাক্টিভ থাকলো কিভাবে? কোন হারামির বাচ্চা এই কাজ করেছে? একবার যদি এই কাজের আসল কালপিটকে হাতে পাই, দেন আই উইল ডেফিনেটলি কিল হিম। কথাটা বলে হাতে থাকা রিমোটটি সজোরে ছুঁড়ে মারল দেয়ালের দিকে। সঙ্গে সঙ্গে রিমোটটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর রোবটিক তেলাপোকা ও ইঁদুরগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যে যার জায়গায় ফিরে স্থির হয়ে রইলেন। আর এক মুহূর্তও দেরি না করে সীমান্ত অজ্ঞান বেলাকে কোলে তুলে নিল। ঠিক তখনই চোখে পড়ল বেলার কপালের পুরনো ক্ষত চিহ্নে। ক্ষত দেখেই সে আবারও চোখ কুঁচকে তাকালো বেলার দিকে। শরীরটাকে জখম করার জন্যই কি আমার হাতে পড়তে হলো তোর? এখনই যদি এই অবস্থা হয়, তাহলে পরবর্তীতে আমার হেলদি ফিগার সামলাবি কি করে, পিচ্চি? কথাটা বলেই বেলাকে আবারও শক্ত করে নিজের বুকে আগলে নিল। ঠিক তখনই বেলার শরীর থেকে ভেসে আসা এক পরিচিত সুগন্ধ তাকে নাকে এসে লাগলো। এই সুগন্ধ সে আগেও পেয়েছে। নিজেকে সামাল নিতে শান্ত দৃষ্টিতে বেলার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এত দুর্বল হলে চলবে, পিচ্চি? নিজেকে দ্রুত শক্ত করো, নয়তো এভাবে যদি বারবার জখম হতে থাকো, তাহলে আমার পরবর্তী প্রজন্ম আসতে অনেক দেরি হয়ে যাবে। আর এই বয়সে এত অপেক্ষা করার আমার পক্ষে সম্ভব নয়, সুইটহার্ট। কথাটা বলে সীমান্ত বেলাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সীমান্তের কোলে বেলাকে দেখে রিহান আর রাজা দুজনেই অবাক হয়ে গেল। তবে তাদের সেই বিস্ময় বেশিক্ষণ স্থায়ী হলো না। গভীর কণ্ঠে সীমান্ত বলে উঠল, রিহান, ডাক্তারকে এখনই কল করে বলো 10 মিনিটের মধ্যে যেন এখানে পৌঁছে যায়। ইয়েস স্যার, কোনো দেরি যেন না হয়। সীমান্তের কথা শুনে রিহান প্রফেশনাল ভঙ্গিতে মাথা নাড়ল এবং পকেট থেকে ফোন বের করলো। রাজাও আর এক মুহূর্ত দেরি না করে সীমান্তের পিছু নিল। সীমান্ত দ্রুত দ্বিতীয় তলায় উঠে বেলার কক্ষে ঢুকলো। এরপর খুব সাবধানে তাকে বিছানায় শুইয়ে দিয়ে রাজার দিকে তাকিয়ে বলল, দ্রুত ওর কাপড় বদলে দাও। তার শরীরে কোথাও অন্য কোনো জখম আছে কিনা সেটাও ভালো করে দেখে নিও। কথাটা শেষ করে সীমান্ত আর একবার বেলার দিকে তাকালো, এরপর নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। রাজাও তার নির্দেশ মতো কাজ শুরু করলো। বেলার শরীর কিছুটা উত্তপ্ত ছিল, তবু অত্যন্ত সাবধানে তার ভেজা কাপড় বদলে দিল। হাউ ইজ শি? সীমান্তের প্রশ্নে মধ্যবয়স্ক মহিলাটি ডাক্তারের চোখের চশমা ঠিক করে বেলার দিকে থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালেন। উনি ট্রমার মধ্যে আছেন, আগেও আপনাকে সাবধান করেছিলাম। মিস্টার শান্ত, আপনার মিসেসের বয়স কম, এ ধরনের আচরণ উনার মানসিক ও শরীর ও মানসিকের অবস্থা নিতে পারছে না, তাই বারবার উনার মস্তিষ্কের উপর প্রভাব পড়ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যাবে। ডাক্তারের কথা শুনেও সীমান্ত কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু শীতল দৃষ্টিতে ঘুমন্ত বেলার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করতে হবে? ডাক্তার কিছুটা চমকে উঠলেন। জি, ওর স্বাভাবিক জীবনে ফিরতে হলে কি করতে হবে? এবার ডাক্তার প্রশ্নের অর্থ বুঝতে পারলেন। তিনি হাতে থাকা প্রেসক্রিপশন প্যাডে কয়েকটি ঔষধ লিখে দিলেন। এরপর প্রয়োজনীয় নিয়মকানুন ও সতর্কতাগুলো বুঝিয়ে বললেন। সীমান্তের পুরো সময়টাতেই নীরব রইল। কোনো মন্তব্য করল না, শুধু মনোযোগ দিয়ে সবকিছু শুনলো। ডাক্তার নিজের কাজ শেষ করে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। সীমান্ত প্রেসক্রিপশনটি রিহানের হাতে দিয়ে বলল, সবগুলো ঔষধ এখনই নিয়ে এসো। রিহান মাথা নেড়িয়ে বেরিয়ে গেল। তবে হাঁটার সময় তাকে কিছুটা খুঁচিয়ে খুঁচিয়ে হাঁটতে হচ্ছিল। পড়ে যাওয়ার কারণে কোমরে ভালোই ব্যথা পেয়েছে সে। দূরে থেকে বিষয়টি রাজার চোখে এড়ালো না। মুখে কিছুটা না বললেও তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে উঠল। রাত তখন না প্রায় 2টা বেলা। নিজেকে যেন এক গভীর অন্ধকারে তলিয়ে দিতে দেখল। চারপাশ জুড়ে অসংখ্য তেলাপোকার ইঁদুর, তাদের ছুটোছুটি আর বিচিত্র শব্দ। পুরো পরিবেশটা যেন আবারও ভয়ংকর হয়ে উঠেছে। সবকিছু দেখে বেলার পুরো শরীর কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু বিস্ময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। পরক্ষণেই দেখতে পেল এক একে তেলাপোকা আর ইঁদুরগুলো তার শরীর
বেয়ে উঠছে। কয়েকটি তেলাপোকা ধীরে ধীরে তার মুখের ভেতরে ঢুকতে শুরু করলো। ভয়ঙ্কর দৃশ্যটি মস্তিষ্কে আঘাত করতে বেলা গলা ফাটিয়ে চিৎকার করে বিছানা থেকে উঠে বসলো। ২ হাত কানে দিয়ে চেপে ধরে কাঁদতে কাঁদতে ডাকতে থাকলো, "আম্মু, আম্মু, তেলাপোকা আম্মু কোথায় তুমি? কথা তেলাপোকাগুলো আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু এসো না। তোমার মেয়ে খুব ভয় করছে।" বেলার আতঙ্ক ভরা চিৎকারে সোফায় বসে থাকা সীমান্ত চমকে উঠল। কিছুক্ষণ আগেই অজান্তে তার চোখ লেগে গিয়েছিল। তাই ১ম মুহূর্তে সে কিছু বুঝতে পারেনি। কিন্তু বেলাকে কান চেপে ধরে কাঁদতে দেখে সবকিছু বুঝতে তার আর দেরি হলো না। বেলার আতঙ্ক যেন মুহূর্তে আরো বেড়ে চলেছিল। সীমান্ত নিজের ভারী রাগী স্বভাব প্রকাশ করতে চাইলেও পারল না। মেয়েটার বর্তমান অবস্থা দেখে সে নিজেকে সংযত করল। ধীরে ধীরে বেলার পাশে গিয়ে বসে নরম গলায় বলল, "কেউ নেই এখানে?" চোখ খোলো। কিন্তু বেলা যেন কোনো কথাই শুনতে পেল না। সে আগের মতোই কাঁদছে আর চিৎকার করে যাচ্ছে। সীমান্ত এবার নিজের এক হাত আলতো করে বেলার মাথায় হাত রাখল। রিল্যাক্স বেলা, রিল্যাক্স। এখানে কেউ নেই। কথা বলতে বলতে সে বেলার হাত থেকে কান থেকে সরাতে গেলে কিন্তু বেলা শক্ত করে কান চেপে ধরে রইল। সীমান্ত কিছুটা বিরক্ত হলেও নিজেকে সংযত রাখলো। এই অবস্থায় নিজেকে সে কিছুই বলল না। "আমি আম্মুর কাছে যাবো। এখানে একটুও ভালো লাগছে না। সব নোংরা, সব তেলাপোকা। আমি থাকবো না এখানে। একটুও থাকবো না।" কথা বলতে বলতে বেলা বিছানা থেকে নেমে যেতে চাইলে সীমান্তে তার কবজি আলতো করে ধরে ফেলল। "ডোন্ট প্যানিক বেলা। এখানে কিছুই হচ্ছে না।" সীমান্তের কোনো কথাই যেন বেলা শুনল না। তখন সে আলতো করে বেলাকে ধরে নিজের কোলের উপর বসিয়ে দিল। হঠাৎ এমনভাবে সীমান্তের কোলের উপর বসে পড়ায় বেলা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু সীমান্ত সেই দৃষ্টিকে একেবারেই তোয়াক্কা করল না। ধীরে ধীরে বেলার মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল। মুহূর্তেই বেলা সীমান্তের বুকে আশ্রয় নিল। আতঙ্কে তার ঠিক ভুল বিচার করার ক্ষমতাটুকুও যেন লোপ পেয়েছে। তাই সেই মুহূর্তে সীমান্তের বুকটাই তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হলো। "ভয় পেয়েছো?" সীমান্তের স্নেহ মিশ্রিত কণ্ঠে বলে বেলা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। "এখন আর ভয়ের কিছু নেই পিচ্চি। দেখো এখানে একটা তেলাপোকা বা ইঁদুরও নেই। বিশ্বাস না হলে চারপাশে তাকিয়ে দেখো।" সীমান্তের কথাগুলো যেন মুহূর্তেই বেলার মনে প্রভাব ফেলল। সে তৎক্ষণাৎ চারপাশে তাকাতে শুরু করল। কিছুক্ষণ ভালো করে দেখার পর যখন নিশ্চিত হলো যে সত্যিই কোথাও কোনো তেলাপোকা বা ইঁদুর নেই, তখন তার ভয় কিছুটা কমে এলো। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। পর মুহূর্তে দুঃস্বপ্নের ভয়ংকর দৃশ্যগুলো আবার তার চোখে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে বেলার শরীর কেঁপে উঠল। কোনো কিছু না ভেবেই সে সীমান্তকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ বেলাকে এভাবে নিজের সঙ্গে মিশে যেতে দেখে সীমান্ত কিছুই বলল না। তাকে সরিয়েও দিল না, বরং যখন অনুভব করল বেলার পুরো শরীর নিয়ে কাঁপছে, তখন নিজের এক হাত দিয়ে তার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকলো। "পিচ্চি, আমি তো আছি। আমি থাকতে তোমাকে তেলাপোকা তো দূরের কথা, একটা পিঁপড়াও ভয় দেখাতে পারবে না। আর যেই আমার বিরুদ্ধে গিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সেদিন থেকে তাকে তার অন্তিম দিনের হিসাব গুনতে হবে।" সীমান্তের কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা আর আশ্বাস মিশেছিল। বেলা হয়তো কথাগুলোর গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু সেই কঠোর কণ্ঠের নিরাপত্তা অনুভব করতে পেরেছিল। ধীরে ধীরে তার কাঁপুনি কমে এলো। কান্নার শব্দও ক্ষীণ হতে শুরু করলো। সীমান্তের বুকের সঙ্গে মুখ লুকিয়েই সে নিঃশব্দে চোখ বন্ধ করে রইল। অনেকক্ষণ পর ১ম বারের মতো তার ভেতরে আতঙ্ক কিছুটা হলেও স্মিত হলো। ঘরের বাইরে তখনও টপটপ বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেখানে আতঙ্কের জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছিল একটুখানি নিরাপত্তার অনুভূতি। তবে কি শুরু হতে যাচ্ছে একে অপরের নতুন কোনো অসাম অ অস অমায়াবিক অনুভূতি, নাকি কোনো অদৃশ্য বেড়াজালের স্তর? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলবে। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।